হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমি মোটামুটি একটা মীমাংসিত ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব। কথা বলার কারণ, আমরা আজকেও কয়েকটা নিউজ আমার দৃষ্টিতে পড়েছে, যখন বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন জুলাই আগস্ট নিয়ে কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির বিপরীতে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা বলার চেষ্টা করছে যে আমরা 24কে 71-এর সাথে গুলিয়ে ফেলছি। 24 কেবলমাত্র একটা আন্দোলন, যেমন হয়েছিল 90-তে 96-তে এমন, অথবা আমরা বলার চেষ্টা করছি 24-এর আন্দোলনটা অনেকটা 90-এর গণ অভ্যুত্থান, অথবা 75-এর সেনা অভ্যুত্থান, অথবা এমন কিছু যেটা রাজনৈতিক আন্দোলন, সেই রাজনৈতিক আন্দোলনে সরকারের পতন হয়েছে। জাস্ট আমরা সিম্পলভাবে জিনিসটা প্রকাশ করার চেষ্টা করছি। কিন্তু আমার এখানে আপত্তি আছে। আপত্তিটা কোথায়? দেখেন, আমরা যদি বিগত দিনের আন্দোলনগুলো দেখি, উইদাউট 1971, আমরা যদি 71-কে সামনে রাখি, আমরা যদি 71-কে শীর্ষে রাখি, 71-এর পরবর্তী সময় 54 বছরে ছোট বড় অনেকগুলো আন্দোলন হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 75-এর সেনা অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান। এই দুইটা অভ্যুত্থান খুব বেশি কাউন্ট হয় এবং খুব বড় পরিসরে হয়েছিল। এই অভ্যুত্থানগুলোর সাথে 24-এর অভ্যুত্থান পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমরা দেখি। পার্থক্যটা হলো যে 75-এর যে সেনা অভ্যুত্থান, সেই 75-এর যে সেনা অভ্যুত্থানটা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, একটা প্রশাসনিক পক্ষ থেকে, যারা প্রশাসনের ভিতর থেকে অভ্যুত্থান করে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এবং রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করে। আমরা যদি 90-এর অভ্যুত্থান একটা রাজনৈতিক অভ্যুত্থান ছিল, যেখানে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে একটা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, এবং সেই আন্দোলনে সেই সরকারকে হটাতে সক্ষম হয়েছিল। কিন্তু সেই সরকার পালিয়ে যায়নি। হোসেন মাহমুদ এরশাদ তিনি পালিয়ে যাননি, তিনি দেশেই ছিলেন এবং পরবর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণও করেছিলেন। অতএব এটা এমন একটা অভ্যুত্থান। আর আমরা যদি 24-এরটা দেখি, 24-এরটা আমি অভ্যুত্থান বলতে নারাজ। আমি 24-এর যে অভ্যুত্থান, সেটাকে আমি বিপ্লব বলি। বিপ্লব কেন বলি? 24-এর বিপ্লবে আমরা প্রথমে দেখতে হবে যে অংশগ্রহণটা কার ছিল। 24-এর বিপ্লবে আমরা যদি অংশগ্রহণটা দেখি তাহলে বাংলাদেশের আপামর জনগণ, শুধুমাত্র সরকার পক্ষ ব্যতীত যারা সরকার পক্ষের ছিলেন, যারা সরকার পক্ষের রাজনৈতিক বিভিন্ন দল, অঙ্গ সংগঠন, বা সরকার পক্ষের যে জোট সরকারের যে ছোটোখাটো জোট শরিকরা ছিলেন, তারা ব্যতীত অন্য সবাই, একদম রাস্তার ভিখারি থেকে রিক্সা ড্রাইভার থেকে স্কুল কলেজের প্রফেসর, ইভেন ভার্সিটির প্রফেসর, ছাত্র জনতা, সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রত্যেকে অংশগ্রহণ করেছিল। অতএব এখানে এটা ব্যতিক্রম। 90-এর অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেনি। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের যে মানুষগুলো আছে, যে সাধারণ জনগণ আছে, তাদের অংশগ্রহণ ছিল না। বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ ব্যানার নিয়ে এবং একত্রিত হয়ে একটা অভ্যুত্থান ঘটিয়েছিলেন। আর 24-এ যেটা হয়েছে, সেটা কোনো রাজনৈতিক ব্যানার ছিল না। সেখানে সাধারণ জনগণ, ছোট থেকে বড়, যে পেশাগত দিক থেকে, ছোট পেশা থেকে বড় পেশা, প্রত্যেক পেশাগত মানুষগুলো সেখানে উপস্থিত ছিল এবং সেখানে তারা অংশগ্রহণ করেছে। আর 90 থেকে 24-এর ব্যতিক্রমটা কেন, আর ব্যতিক্রমটা কোথায়? আরও একটা ব্যতিক্রম হলো, 90-এ কিন্তু সরকার পালিয়ে যায়নি। কিন্তু 24-এ আমরা যদি খেয়াল করি, 24-এ কিন্তু শুধু সরকার নয়, বাংলাদেশে 300টি নির্বাচনী আসনে 300 এমপি যারা বিভিন্ন পদে মন্ত্রিত্ব ছিলেন, তো 300টি আসনে 300 এমপি, পাশাপাশি তাদের, যদি আমি ভুল না করে থাকি, বিভাগ ভিত্তিক যেই তাদের কমিটি ছিল, সেই কমিটির প্রধান ব্যক্তিত্ব, ইভেন বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার বড় বড় আইন শৃঙ্খলা বাহিনীর চিহ্নিত কিছু বড় বড় অফিসার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।
গা ঢাকা দিতে বাধ্য হয়েছিল। এখনও তারা গা ঢাকা দিয়ে আছে। অত কিছু মানুষ আইনের আওতায় এসেছে, অ্যারেস্ট হয়েছে, আইনের আওতায় আছে, বিচারাধীন আছে। আবার একটা বড় সংখ্যক মানুষ তারা এখনও পালিয়ে আছে। ইভেন তাদের A to Z কেন্দ্রীয় পর্যায় থেকে মাঠ পর্যায়ে, ইউনিয়ন, ওয়ার্ড, ইভেন গ্রাম পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের যে নেতাকর্মীরা তারা এখনও অলমোস্ট গা ঢাকা দিয়ে আছে। মাঝে মধ্যে তাদেরকে বিভিন্ন জায়গায় দেখা যায় ছোটোখাটো একটা মিছিল মিটিং করছে, ঝটিকা মিছিল করছে, যেটা হয়তো সর্বোচ্চ স্থায়িত্ব 5 থেকে 10 মিনিট, তার ঊর্ধ্বে না। সেটা করে তারা পালিয়ে যাচ্ছে বা হাওয়া হয়ে যাচ্ছে বা মিলিয়ে যাচ্ছে। এইরকম এটা এই কারণে এটা বিপ্লব। অতএব এই কারণে এটাকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, 1971 সেটা আমাদের স্বাধীনতার যুদ্ধ, সেটা আমাদেরকে একটা দেশ উপহার দিয়েছে, সেটা আমাদেরকে একটা জাতীয় পতাকা উপহার দিয়েছে, সেটা আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে। কিন্তু সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যে কালো কালো হাত থাবা মেরেছিল, সেই কালো হাত থেকে মুক্ত হয়েছে 2024-এর অভ্যুত্থান, অথবা আমরা যেটাকে বিপ্লব বলি। কেউ বিপ্লব বলে, কেউ অভ্যুত্থান বলে, আমি এটাকে বিপ্লব বলে স্বীকার করি। তো আমরা আশা করব যারা বর্তমান সময়ে রাজনীতি করছেন বা রাজনৈতিক অঙ্গনে আছেন, ছোট বড় সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমরা এই 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবটাকে প্রথমত আমরা কেউ কোনো দলের উপরে কুক্ষিগত করার চেষ্টা করব না, আমরা সেটাকে আমাদের নিজেদের বলে দাবি করব না। আর দ্বিতীয়ত, এটাকে আমরা অপমান করার চেষ্টা করব না, ছোট করে দেখার চেষ্টা করব না, কারণ এটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। এই অভ্যুত্থান একটা দেশকে একটা খুব ভয়ালো একটা পরিস্থিতি থেকে মুক্ত করেছে, একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা খুলে দিয়েছে। অতএব এই বিপ্লবকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তবে এটাও অনুরোধ থাকবে, যারা আজকের দিনে যারা নতুন নতুন রাজনীতিতে এসেছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও যদি এটাকে আবার 1971-এর স্বাধীনতা যুদ্ধের উপরে নিয়ে যেতে চান, সেটাও আপনার ভুল বলেই গণ্য হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।